বাহ, ধুমায় টানতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অটো রিক্সা তো মানে সরকার বন্ধ করে দিয়েছে অটো রিক্সা। আর ইদানিং কিন্তু প্রচুর চুরি ডাকাতি ছিনতাই অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে সকালবেলার ঢাকার পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাবো। আমার গন্তব্যস্থল কুড়িল থেকে মোহাম্মদপুর। তো মোহাম্মদপুর যেতে কতক্ষণ লাগে সেটাও দেখবেন আপনারা, এবং বর্তমানে সকালবেলা ঢাকার যেই রাশ আওয়ার, এই রাশ আওয়ারটাতে কি কি ঘটে এবং কি হয় সেটা আপনারা দেখবেন। এই যে দেখেন, এখনই আমরা চলে এসেছি যেখান দিয়ে আমরা মোহাম্মদপুরে যাব, রামপুরা, বনানী, মোয়াখালী, প্রগতি সরণি, বাড্ডা। হ্যাঁ, এই ফ্লাইওভার দিয়ে যাব আমরা বনানী রোড, যেটা যেটা দিয়ে রেডিসনের সামনে দিয়ে যায় আর কি, সেই রোডটা দিয়ে আমি মুভ করব, এই জন্য আমি ফ্লাইওভার নিচ্ছি। হ্যালো বাবু, হ্যালো ইতি। দেখতেই পাচ্ছেন গাড়ির যে পরিস্থিতি, অত্যাধিক চাপ চাপ বেড়ে গিয়েছে। শুধুমাত্র এটা বসুন্ধরা রোডের যমুনার যে বাড্ডার ওই দিক দিয়ে যায়, ওই গাড়ির চাপটা আর কি। ফ্লাইওভার পুরোপুরি খালি, একদম খালি। তো সবাই আমার সাথে জয়েন করুন, আমার ভিডিওটা দেখুন, সবাই পাশে থাকবেন। আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যারা সংযুক্ত আছেন সবাইকে সুস্বাগতম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন, প্রতিনিয়তই ভিউ বাড়ছে, ফলোয়ার বাড়ছে, সাবস্ক্রাইবারও বাড়ছে। আপনাদের মানে অনুপ্রেরণা আমি আরো অনুপ্রাণিত হচ্ছি, উৎসাহিত হচ্ছি। আপনারা দেখেছেন আমি এর আগেও 2টা মোটো ব্লগ দিয়েছিলাম, সেটা হচ্ছে রাতের ভিউ। আজকে দিনের ঢাকা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, দিনের ঢাকার রাস্তা। আমি যেতে যেতে গন্তব্যস্থলে আপনাদের সাথে কথা বলতে বলতে যাব। অনেকেই বলে মোটো ব্লগ অবস্থায় একদিক দিয়ে রেকর্ডিং, আমার কথা বলা এত রিস্ক কেন? আসলে ব্লগিং প্যাশনটা এতটাই মানে অ্যাট্রাকটিভ, এটা আপনাকে যখন আপনাকে চারদিকে ঘেরাও করে ধরবে, যে কোনো প্রফেশন আর কি, যে কোনো প্যাশন, আপনার যে কোনো শখ, আপনি যদি মন থেকে যখন আপনাকে ধরে বসে, তখন কিন্তু কোনটা রিস্ক কোনটা কি সেটা সফল না হওয়া পর্যন্ত ছাড়ে না। আমার ভিতরে এমন একটা অ্যাট্রাকশন হয়ে গেছে, আসলে ব্লগিং আমাকে করতে হবে। সেটা রিস্ক হলো, আমি করবো, ইনশাল্লাহ করে যাব। আমি রিস্ক নিয়েই কাজ করছি আপনাদের সাথে। আগে কখনোই এই ধরনের মোটো ব্লগ আমি করিনি। আপনাদের সাথে নিয়মিত থাকার জন্য, নিয়মিত আপডেট দেওয়ার জন্যই আমি শুরু করেছি। আপনারা প্রথম থেকে যে ভালোবাসা দিচ্ছেন, মানে আমাকে সাপোর্ট দিচ্ছেন, এবং আমার ভিডিও অনেকেই শেয়ার দিচ্ছেন। তো আবার অনেকেই বলছে আমি শেয়ার দিয়েছি, শেয়ার দিয়ে কমেন্টস করছেন। আমি বলছি যারা বেশি শেয়ার দিবে এবং বেশি শেয়ার করার পরে যে বেশি শেয়ার করবে তাকে কিন্তু আমি আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ গিফট তার ঠিকানায় পাঠিয়ে দিব। এবং শেয়ার দেওয়ার পরে বলতে হবে আমি ভিডিওটি শেয়ার দিয়েছি। কমেন্টসে আপনি স্ক্রিনশট সহকারে পাঠিয়ে কমেন্টস করবেন আর কি, আমার কমেন্টস বক্সে শেয়ার দিয়েছিলেন। তা আমি আমার প্রত্যেকটা ভিডিও আমি চেক করি, কারা কমেন্টস করে, কারা শেয়ার দেয়। তো সেগুলো আমি র্যান্ডমলি আমি তখন তাদেরকে যখন আমি দেখবো ভালো শেয়ার দিয়েছেন, অনেকেই ভালো কমেন্টস করছেন, সেখান থেকে র্যান্ডমলি আমি তাকে গিফট পাঠাবো। ইনশাল্লাহ একটা সারপ্রাইজ গিফট পাঠিয়ে দিব, সেটা আপনার ঠিকানায় ঠিক সময় চলে যাবে। আপনারা সেই পর্যন্ত আমার ভিডিওর দেখতে থাকুন। এটা হচ্ছে রেডিসন ব্লু পার হয়ে গিয়েছি, এমইএসে আছি। এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। এখানে একটা কি বলে আন্ডারগ্রাউন্ড যাত্রীদের ফুটপাস আছে, যাত্রীরা পার হয় রাস্তার নিচ দিয়ে। এই জায়গাটা অনেক সুন্দর। ভিতরে আপনারা যেমন এই কারণ বাজারের প্রজাপতি গুহা আছে, এই গুহাটার নিচ দিয়ে কিন্তু অনেক সুন্দর রাস্তা আর কি, একবারে মিউজিয়ামের মতো। আমার কাছে, আমি গিয়েছিলাম, অনেক ভালো লাগে। কে কি গিয়েছিলেন কমেন্টস করে জানাবেন। রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, রাস্তার চারপাশের যে ভিউ অনেক সুন্দর। এবং দেখেন রাস্তার গাছে পানি দিচ্ছে, এই সবুজায়নের জন্য, নগরীকে সবুজায়ন করার জন্য চেষ্টা করছে নগরবিদরা, যারা এই নগর নিয়ে কাজ করে, চিন্তা ভাবনা করে আমাদেরকে নিয়ে। সেইটা তারা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে আসলে গাছের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে তারা আর কি। তো যেটা বলছিলাম, যারা আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমি একটা জিনিস অ্যাড করে দিলাম। এতদিন শেয়ারের কথা বলেছি, যারা বেশি করে কমেন্টসও করবেন, হ্যাঁ বেশি করে কমেন্টস করবেন, আমি তাদেরকেও সেখান থেকে একটা র্যান্ডমলি কয়েকজনকে আমি সারপ্রাইজ গিফট পাঠিয়ে দিব আপনাদের ঠিকানায়। এটা যে কোনো সময় চলে যাবে আপনার ঠিকানায়। আমার
আমি যখন যাদেরকে চয়েস করব, চয়েস করে আপনাদের মেসেঞ্জারে নক দিব, মেসেজ অবশ্যই চেক করবেন। আমি মেসেঞ্জারে আপনার অ্যাড্রেস চাইবো, ঠিকানা চাইবো, কুরিয়ারের মাধ্যমে আমি পাঠিয়ে দিব। তা আমরা এখন মানে এমইএস পার হয়ে গেছি, এখানে ফ্লাইওভারে উঠেছি। রাস্তার বাম পাশের ভিউটা দেখেন, খুব সুন্দর একটা জায়গা। তো গতদিন যেই ড্যাশবোর্ডটা আমি সেট করেছিলাম বাইকের জন্য, সেটা কিছুটা একটু নিচের দিকে ছিল। আজকে ঠিক আছে কিনা আপনারা কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আপনাদের কমেন্টসটা খুব দরকার। আহ, ঠিক থাকলে আসলে ভিডিও করে মজা লাগে, ভালো লাগে আর কি। ঠিক না থাকলে আসলে কেমন জানি লাগে, নিজের কাছেও অড অড লাগে। তো রাতের ভিউ থেকে আজকে দিনের ভিউতে চলে আসলাম। প্রচুর জ্যাম রাস্তায়, বনানী রোডে এত জ্যাম, অত্যাধিক জ্যাম। আসলে বলা বাহুল্য, এই জ্যাম ঢাকা শহরে যারা বসবাস করে তাদের জন্য এটা একটা রেগুলার আর কি, একটা অভ্যাসে পরিণত হয়েছে। টাইম টেবিলের বাইরে যদি কেউ রাস্তায় নামে, তখন তো আরো সমস্যা হয়ে যায়, ঠিক মতন অফিসে গন্তব্যে পৌঁছাতে পারে না। গন্তব্যে পৌঁছানোটা অনেক টাফ হয়ে যায়। জ্যাম। পানি কোথা থেকে আসতেছে, মনে হয় সুইমিং পুল। এখানে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, আর্মি স্টেডিয়ামের যে ইয়ে আছে জলধারা, যেটাকে যেখানে পানি আটকায় রাখে, এই পানিগুলা বের করে ফেলছে। পানিগুলা মনে হচ্ছে নোংরা হয়ে গিয়েছে, এই জন্য পানিগুলা বের করে ফেলছে। পানিগুলার মেয়াদ শেষ আর কি। দেখেন, এমনিতেই যেতে পারি না, হাসতে হাসতে উল্টা বাদ দিয়ে নিয়ে আইছি। কি বেহাল দশা মানুষের অবস্থা, চিনে রাখেন রে। অনেক রাস্তা এখানে, মানে মানে আমরা নিজেরা সরাসরি যেতে পারছি না, সে ভিতর দিয়ে মনে করেন উল্টা পাশ দিয়ে চলে আসে। কি একটা অবস্থা। বাহ, ঘুমায় টানতাছে। আর ইদানিং কিন্তু প্রচুর চুরি ডাকাতি ছিনতাই অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। আমার এই দেখলাম মোটর সাইকেলে করে পিছন দিক দিয়ে, মনে করেন কারো কোনো কিছু বাধা থাকলে ওরা মানে যারা চোর ছিনতাইকারী, এরা এগুলা চুপি চুপি নিয়ে যায়। আপনি ধরেন সামনের দিকে কনসেন্ট্রেশন করতেছেন, ওরা পিছন দিক দিয়ে আপনার সাথে সাথে লেগে লেগে এই কাজগুলা করে। আমার সাথে এরকম একবার হয়েছিল, আমার পিছনে মালামাল ছিল, এগুলা খুলে তারা নিয়ে গিয়েছিল আর কি। এরকম আমার সাথে হয়েছিল। আর হ্যাঁ, আপনারা জানেন আমার যেই কক্সবাজার থেকে ফেরার পথে যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছিল, গ্রিন সেন্ট মার্টিন পরিবহন, আসলে এই সেন্ট মার্টিন পরিবহনের আরো বাসে নাকি এরকম ঘটনা ঘটতেছে। অনেকেই ফেসবুকে পরিচিত স্ট্যাটাস দিয়েছিল। গতকালকে যেটা দেখেছিলাম, আমার ওয়াইফের এক পরিচিত, তাদের সাথেই, তো তাদের বাসে নাকি হঠাৎ করে ডাকাত ঢুকে গিয়েছিল আর কি। তা আসলে কিভাবে এগুলা ঢোকে বাসের মধ্যে, ঢোকে কিভাবে, আর বাস ড্রাইভার কিভাবে তাদেরকে নেয়, সিন্ডিকেটের সাথে জড়িত না থাকলে আসলে এগুলা সম্ভব না। অনেক সময় বাস ড্রাইভাররা এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকে, জড়িত থাকার ফলে কিন্তু এই ধরনের এই ঘটনাগুলো ঘটে। তারা কমিশন বাণিজ্য করে, যা নিবে সেখান থেকে তারা কিছু কমিশন পাবে আর কি। সেই জন্য তারা এই ধরনের সিন্ডিকেটের সাথে অ্যাড হয়ে যায়। আমার মনে হয় খুব অনেক সময় লাগবে আইন প্রশাসন এগুলা ঠিক হইতে, কারণ এটা একটা বড় ধরনের আহ, বাংলাদেশের পরিবর্তন ঘটেছে। আপনারা জানেন স্বৈরাচার, এই যে দেখেন আন্দোলনের সময় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই টুল প্লাজা পুড়ে ফেলেছিল আর কি। তো সেটা আন্দোলনের জন্য এই ঘটনাগুলো ঘটেছে। আর আপনারা জানেন আমাদের দেশে এই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে অনেক কিছু, অনেকের রক্তক্ষরণ হয়েছে, প্রাণ হারিয়েছে। সেজন্য দেশের আইন শৃঙ্খলাগুলো, স্বৈরাচারের লোকগুলো, তারা তো চলে গিয়েছে পালিয়ে, স্বৈরাচারের লোক তো সব নিতে পারে নাই, 1% লোকও ভালো করে যায় নাই।
হাঁটবে রে ভাই, মানুষও তো হাঁটবে, মানুষও তো যাবে। এখন দেখছেন তো কি চাপ। ঘাম বেরোচ্ছে আমার। রোদেরও প্রখর বেশি। আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি। ও, কিছুটা মুক্ত হয়েছি। এবার সামনে যদি গিয়ে মহাখালী ফ্লাইওভারটা ধরতে পারি তাহলে মোটামুটি প্যারামুক্ত। ওই যে দেখুন ফ্লাইওভার কিন্তু পুরা খালি, জ্যাম লেগে আছে। বড় বড়জং মহাখালী রোডের এই দিকের। এটা কি স্প্রে ক্যানন? কি স্প্রে করে? ওয়াটার ক্যানন। আচ্ছা আচ্ছা, পানি স্প্রে করে গাছের মধ্যে আর কি। যে রাস্তার মধ্যে যে গাছগুলো আছে লাগাইছে সৌন্দর্যের জন্য, সেই গাছগুলোতে এই গাড়িটার মাধ্যমে পানি দেয়। দেখেন কি অবস্থা, আল্লাহ বাঁচাইছে। যদি ব্রেক না করতাম তাইলে আমার হেডলাইটটা যাইতে। ফ্লাইওভার ব্রিজের কাছাকাছি চলে এসেছি। সেতু ভবন উড়িয়ে ফেলেছে তারা। ফ্লাইওভারটা উঠতে পারলেই মনে করে রিল্যাক্স, শান্তি। বাইকে বসে হয়রান হয়ে গেছি ভাই।
এত রোদ। দেখেন পুরা রাস্তা খালি, মানুষের অসচেতনতার কারণে পুরা রোডটা ব্লকে। যদি একটা লেন রেখে দিত, ওই যে দেখেন ও কি করে, ওইখানে সে থামাই রেখে যাত্রী তোলে। কত বড় বেয়াদব! আমরা যাইতে পারছি না, সেইখানে রাস্তা ব্লক করে যাত্রী তোলে। মানুষের অবস্থা, একটা টান দিতে হবে, ঠান্ডা হইতে হবে। দেখি আমরা কি নিয়ে আন্দোলন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অটো রিক্সা তো মানে সরকার বন্ধ করে দিয়েছে। অটো রিক্সা আপনার 3 দিনের ভিতরে আদালত থেকে রায় দিয়েছে, সকল প্রকার অটো রিক্সা উঠিয়ে দিতে হবে। সেই জন্য আন্দোলনকারীরা কি করছে, অটো রিক্সা চালকরা, ওই যে দেখেন অনেক লাইট হলো, ওই যে দেখেন দেখেন মানুষ কিভাবে পাথর মারতেছে, বলতেছে চলে যাইতে। এটা কোনো কথা হইলো? এখানে থাকাটা রিস্ক, চলে যাই। এখানে থাকা ঠিক হবে না, পরিস্থিতি ভয়ানক অবস্থা, এখানে খুবই ভয়াবহ অবস্থা। এই কারণে তো বলি এত জ্যাম কেন ভাই, চলে যাই। কখন আইসা ইট পাথর আইসা নিজের কাছে আইসা মাথা আইসা লাগে, যেইভাবে পাথর পুথর মারতেছে, চলে যাই। দেখেন ওই যে ওরা আরো ডাকাডাকি করতেছে। সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। অটোরিকশা চালকরা যে আন্দোলন করতেছে, দেখেন ফ্লাইওভারের উপরে পাথর মেরে তারা ই করে ফেলছে। ফ্লাইওভারের দোষটা কি? হ্যাঁ, আর সাধারণ মানুষের দোষটা কি ভাই? অটোরিকশা তো আগে তো ঢাকা শহরে প্রথম কথা হলো রিক্সাই বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, কলকাতাতে আমি দেখেছিলাম 2-4টা রিক্সা, তাও মানে মানুষ হাইটে হাইটে টাইনা টাইনা নেয়, এই ঐতিহ্যবাহী রিক্সা রেখে দিচ্ছে। সেটা হচ্ছে বিষয়। মানে ঢাকা শহর তো রিক্সা হচ্ছে অন্যতম প্রধান কারণ জ্যাম লেগে যাওয়া। হ্যাঁ, তো সেই রিক্সাগুলো যদি, এটা ভালো একটা সিদ্ধান্ত ভাই। তোমরা চিন্তা করতেছো তোমরা কি করে খাবা, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। তোমার এতদিন অটো রিক্সা ছিল না, ব্যাটারি চালিত রিক্সা ছিল না, তো তোমরা এতদিন কোনো কর্ম করে খাও নাই? অন্য কোনো কর্ম করে তো খেয়েছো। তাহলে কেন আজকে তোমরা মানে একটা স্বৈরাচার চলে গিয়েছে, তোমরা সেই সুযোগে তোমাদের পায়ে চালিত রিক্সাটাকে অটো ব্যাটারি চালিত রিক্সা বানিয়ে নিছো। এখন এখন আদালত থেকে রায় হয়েছে, এটা উঠিয়ে নিতে হবে, এখন তোমরা এটা নিয়ে আন্দোলন শুরু করছো। ভাই এটা তো মোটেও ঠিক না। আর তোমরা তো একটা ফাও আন্দোলন করতেছো, এই আন্দোলনটা মানে কোনো যৌক্তিকতা নাই, কোনো যৌক্তিকতা নাই। সুযোগ নেওয়ার চেষ্টা করছো তোমরা। আমি তোমাদের সম্মান শ্রদ্ধা, তোমাদের পরিশ্রমের সম্মান শ্রদ্ধা সবগুলোই করি, কিন্তু এটা যৌক্তিকতা থাকতে হবে, রিজন থাকতে হবে। আমরা এই কারণে এটা করছি। এটা তো কখনোই মানে পারমিট ছিল না, ঢাকা সিটিতে পারমিশন ছিল না। তোমরা এটা হুজুকের মধ্যে তোমরা এটা এতদিন এটা করে গেছো, আইন প্রশাসন ঠিক ছিল না, এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। সেজন্য তোমাদের চলে যাওয়া উচিত, আন্দোলনটা উইথড্র করে ফেলা উচিত। দেখছেন এই রাস্তা পুরো ফাঁকা, এই রাস্তা কখনো এত ফাঁকা থাকে না। পুরো ফাঁকা রাস্তা একদম। বিজয় সরণি মোড়, ওই প্রধানমন্ত্রীর এগুলা মনে করেন প্রচুর জ্যাম থাকতো সবসময়, আজকে ফাঁকা, একদম ফাঁকা। ওইদিকে গাড়ি টাড়ি সব আটকাই দিছে, এই কারণে আমাদের এরকম হয়েছে। তো যারা আজকে বেরোতে চাচ্ছিলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এই আন্দোলনের কারণে হয়তো আপনাদের
কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো যাবে না। এই ধরনের আন্দোলনের কারণে অনেক সময় রুগী থাকে ডাক্তারের কাছে যাবে, অ্যাম্বুলেন্স থাকে রুগী দেখাবে, ইমার্জেন্সি রুগী থাকে, সিজারের রুগী থাকে, হ্যাঁ, ডেলিভারির অনেক পেশেন্ট থাকে। তারা এই দুর্ভোগের কারণে তারা অনেক সময় রাস্তাতেই মৃত্যুবরণ ঘটে আর কি। রাস্তায় দুর্ঘটনার কারণও কিন্তু আপনাদের এই আন্দোলন, তো আন্দোলনগুলো বুঝে শুনে করতে হবে, জেনে শুনে করতে হবে, নাহলে রোজ হাসরের ময়দানে জবাবদিহিতা আপনাকে করতে হবে। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন আপনারা, সো দ্যাট এখানে ইমার্জেন্সি জরুরি গাড়িগুলো চলে যাওয়ার ব্যবস্থা রাখার দরকার ছিল। আমার বাইকটা মোটামুটি যতদিন হয়েছে প্রতি 1 মাস 2 মাস পরে পরে সার্ভিস দিতাম। 2 মাসের উপরে হয়ে গেছে, 3 মাস চলছে সার্ভিস করায় নাই। কিছু সার্ভিসের দরকার আছে, সার্ভিসটা করালে গাড়িটা একটু স্মুথ হবে। মাসের শেষ, পকেটের অবস্থাও ভালো না, সার্ভিস করানো, তারপরে সময়ও পাচ্ছি না, সব মিলায় জেলায় আর কি চলতেছে। রাস্তা পুরো ফাঁকা, বললাম না, এই কুড়িল থেকে মোহাম্মদপুর আসতে কতক্ষণ লাগে, পুরো ফাঁকা রাস্তা থাকে এইগুলা। এই রাস্তাটা দিয়ে আমি যে রাস্তায় এত জ্যাম থাকে না, তো ওদের এই এর কারণে, আন্দোলনের কারণে আর কি জ্যাম। নিরিবিলি রাস্তা, গলা শুকিয়ে গিয়েছে। আমরা এখন পুরাতন বাণিজ্য মেলার এই দিক দিয়ে ঢুকবো, যেখানে বলে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র, এই দিক দিয়ে মোহাম্মদপুরে ঢুকবো। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দিয়ে, বিহারি ক্যাম্পের সামনে দিয়ে, যে এখান দিয়ে যাব এক ভাইয়ের কাছে, আমার এক বড় ব্যবসায়ী ভাই, ওনার ইয়েতে ভিজিটে যাব। কিছু একটা চলছে বাণিজ্য মেলা সম্পর্কে, বাংলাদেশ মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা কি আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে কি বুঝলাম না। মেলা ডাক দিয়ে খালি ঢুকাই দিলে হইলো, আর কি বাণিজ্য মেলা তো ওইদিকে হয়, ওইদিকে একটা মেলা ডাকছে, এটা নাম দিয়ে দিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যাই হোক, এটা আমার বোঝার কাজ নেই। এই মাঠে এক সময় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতো, এই মাঠটাতে, এই মাঠ প্রাঙ্গণে। এটা এখন অন্য কোনো কিছু কাজে ব্যবহার করবে মেবি, একটা খালি পড়ে আছে। বিশাল জায়গা, কিন্তু তারপরও এটা একটা বড় মেলা, যেখানে ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা, তো যেখানে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দেশের বাইরের অনেক ব্যবসায়ী এখানে আসে নিজেদের প্রোডাক্টের প্রমোশন করার জন্য। হ্যাঁ, তারপরে একটা সেলও হয়, ভালো সেল হয়, মানুষের আনাগোনা থাকে। তো এবছর 300 ফিট দিয়ে বাণিজ্য মেলা যেটা হবে, 300 ফিট এই বছর কমপ্লিট থাকার কারণে আমার মনে হয় মেলাটা অনেক ভালো জমজমাট হবে। রাস্তাঘাট অলমোস্ট এই বছর অনেক ক্লিন, অনেক ভালো হয়ে গিয়েছে রাস্তা। হ্যাঁ, খুব সুন্দর রাস্তা করেছে এই বছরে। মানে যদি ওই যে কি বলে 300 ফিটের শেষ পাতায় যে কাঞ্চন ব্রিজের এই দিক দিয়ে রাস্তা ভাঙা থাকে, তারপরে সেক্টরের ভিতর দিয়ে কিন্তু যাওয়া যাবে। হ্যাঁ, ল কলেজ অফ নার্সিং, আপনার ওই ভিতর দিয়ে কিন্তু ক্লিয়ার রাস্তা আছে, মানে যদি চিনে চিনে যেতে পারে আর কি। খুব সুন্দর রাস্তা আছে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য। এই বছর আমার মনে হয় মেলাটা অনেক জমজমাট হবে, আমার কাছে মনে হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেখতেই পাচ্ছেন। আমি যেখান থেকে ঢুকেছি ওই দিক দিয়ে আমার পিছনে ছিল প্রধানমন্ত্রীর বাসভবন ছিল। হ্যাঁ, এই এলাকাগুলো হচ্ছে একটু রেস্ট্রিক্টেড এরিয়া, জনসাধারণ সবসময় চলাফেরা করতে পারতো না যখন স্বৈরাচার থাকতো।
হাসপাতাল এলাকা, এক পাশে হৃদরোগ আর এক পাশে সোহরাওয়ার্দী হাসপাতাল। হৃদরোগ ডান পাশে হৃদরোগ, বাম পাশে সোহরাওয়ার্দী। অনেক সময় এখানে মানুষ প্যাচ লাগিয়ে ফেলে হৃদরোগ আর সোহরাওয়ার্দী মনে হয় একই হাসপাতাল, আসলে দুই হাসপাতাল। অনেকেই প্যাচ লাগাই ফেলে আর কি। এটা আমারও আগে এক সময় ভুল হতো, হৃদরোগ আর সোহরাওয়ার্দী। আসলে হৃদরোগে একটা প্রতিষ্ঠান, সোহরাওয়ার্দী আর একটা প্রতিষ্ঠান, আমরা মনে করতাম একই প্রতিষ্ঠান। দেখতে সেম সেম একই রকম দেখা যায়। তো আমরা শেরেবাংলা নগর এলাকাতে চলে আসলাম, যেখানে বাম পাশেই সোহরাওয়ার্দী হাসপাতাল, এবং আমি সামনে গিয়েই কাটা আছে কলেজ গেট। এই কাটাটা দিয়ে, কলেজ গেটের কাটা দিয়ে আমি ঢুকবো কৃষি মার্কেট যাব। মোহাম্মদপুর কৃষি মার্কেট আমার আজকের গন্তব্য। তারপরে টাউন হল যাব। সবকিছু দেখাতে পারছি না, কারণ কাজের জিনিসগুলো আমি মনে করি দেখানো ঠিক না। হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানির একটা সিক্রেসিটি থাকে। মোটামুটি চলে এসেছি এই যে সোহরাওয়ার্দী হাসপাতাল, দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে। চলে এসেছি সেই মোহাম্মদপুরে, এক সময় যেখানে আমি বসবাস করতাম। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, আমার ছোট ভাইকে এখানে ভর্তি করিয়েছিলাম, সে পড়াশোনা করেছিল। তো তারা যখন চলে গিয়েছিল সিলেটের মৌলভীবাজার, এখান থেকে পড়াশোনা করেছিল 1 বছর, 2 বছর। হ্যাঁ, এই যে দেখেন অবস্থা, রাস্তার পাশে ময়লার বাংকার, যে অবস্থা। এরই নাম ঢাকা সিটি। এই দিক দিয়েই মানুষ থাকতেছে, এই দিক দিয়েই বসবাস করতেছে, এইদিকে ডান পাশে বিহারি পল্লী, বিহারি ক্যাম্প। দেখেন অবস্থা বিহারি ক্যাম্পের, যে অবস্থা, মানে মনে হয় খাটের নিচেও মানুষ থাকে। তাদের এখানে ঢুকলে মনে হয় আর কি কোনো পাও রাখার জায়গা নাই, এমন অবস্থা বিহারি ক্যাম্পে। তবে তাদের বিরিয়ানি, বোবার বিরিয়ানি, আর ভাই মানে আরো 2টা বিরিয়ানির দোকান, 3টা বিরিয়ানির দোকান আছে, খুব বিরিয়ানি খুব টেস্ট হয় আর কি। তাছাড়া এরা আরো ওই যে কাবাব টাবাব যে বানায়, লুচি বানায়, এগুলো ওদের খুব ভালো। এদের মানে রান্নার রেসিপি গুলো খুবই ভালো, মানে খেতে আপনার মজা লাগবে আর কি, অনেক মজা রেসিপি। তারপরে ওরা যে বাইক সার্ভিস করে, বাইক সার্ভিসও ভালো সার্ভিসিং করায়। মানে এদের আল্লাহ তাআলা, মানে ওরা ওদেরকে তো এই দেশে সবকিছুই সুযোগ সুবিধা পায় না, তারপরে ওদেরকে মেধা দিয়েছে আল্লাহ, মানে কাজে লাগিয়ে খেতে পারছে আর কি। আর মানুষও আকৃষ্ট হয়ে যায়। আমার কেন, আপনার যে কোনো পল্লী হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, যেখানে মানুষ ঠিকঠাক সার্ভিস পাবে, সেখানে কিন্তু যাবেই মানুষ। এটা আগের দিন নাই, এই এলাকা আমরা ব্লক করে দিলাম, বাইরের কেউ যাবে না, এরকম না। এরকম শাসন আমাদের দেশে নাই। হিন্দু মুসলিম যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গায় করতে পারে, কেনাকাটা, খাতা, যাতায়াত, আসা যাওয়া। আমাদের দেশে এগুলা নাই আর কি। তারপরেও মুসলিমদের জন্য কিছু রেস্ট্রিকশন থাকে, ধর্ম অনুসারে, কারো ব্যক্তিগত কথা নয়, এটা মুসলিমদের মানে ধর্মের ইয়েতেই, গ্রন্থে, কোরআন হাদিসে উল্লেখ আছে কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত নয়, সেটা ভিন্ন পার্ট। তবে আমাদের দেশে একটা অসাম্প্রদায়িক দেশ, এখানে সম্প্রদায়ের একটা কোনো ই নাই। তবে যেটা বলে অনেকেই
সাম্প্রদায়িক হামলা টামলা এই হয় সেই হয়, আসলে এগুলো দুর্বলদের প্রতি হামলা সব জায়গায় সব ক্ষেত্রে হয়। সেটা হিন্দু মুসলিম বলে কোনো কথা না, দুর্বল যেখানে আছে, দুর্বল মানুষ যেখানে আছে সেখানে সব সময় হামলা না যে কোনো কিছু ঘটতে থাকে। তো আজকের জন্য আমি শেষ করছি, আমার গন্তব্য চলে এসেছি। যারা এতক্ষণ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন আমার এই ব্লগটিতে, আজকের ডে ব্লগ, আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।